নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় দ্বাদশ শ্রেণীর মহুয়ার দেশ কবিতাটি। গতকাল এর আগের দিনকে ভিডিওতে আমরা শিকার কবিতাটি নিয়ে সবিস্তার আলোচনা করেছিলাম লাইন ধরে ধরে। আজকে মহুয়ার দেশ কবিতাটি নিয়ে আলোচনা করব। তো মহুয়ার দেশ কবিতার লেখক হচ্ছেন সমর সেন, যিনি হচ্ছেন নগর জীবনের কবি। তো এই কবিতাটি উৎস হচ্ছে কয়েকটি কবিতা 1937 খ্রিস্টাব্দে এই কবিতার উৎস। তো আজকে আমরা সরাসরি চলে যাচ্ছি কবিতার মূল বিষয়বস্তুতে। কবিতাটি দুটো প্যারায় বিভক্ত রয়েছে। প্রথম প্যারায় কবির স্বপ্নবিলাস এবং দ্বিতীয় প্যারায় কবির স্বপ্নভঙ্গের বিষয় আলোচিত হয়েছে। তো মহুয়ার দেশ কবিতা সমর সেন। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্যোদয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ। অর্থাৎ আমরা দেখেছি যখন সন্ধ্যা হয়ে আসে এবং সূর্য পশ্চিম দিগন্তে থাকে এবং অস্ত যায়, তখন যদি সেই সূর্যের আলোটা শ্যাডোটা কোনো নদী কিংবা পুকুরের ওপর পড়ে, তখন সেই সূর্যটা একটা লম্বালম্বি শ্যাডো দেয়। সেটাকে কি বলছে কবি? আলোক স্তম্ভ বলে উল্লেখ করছেন। এবং সূর্যটাকে কবি অলস বলছেন কারণ কি সূর্য সকালবেলায় ওঠে এবং সন্ধ্যার সময় বা বিকালের পর সূর্য অস্ত দেয়। অর্থাৎ সূর্যের যে তেজ, সূর্যের যে রোদের ছটা, সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে এবং যখন আমাদের বিকাল বেলায় পশ্চিম দিকে সূর্য অস্ত যায় আমরা দেখেছি, তখন কিন্তু সূর্যের তেজ একেবারে কমে আসে। সেই জন্য কবি সেটাকে অলস বলে অভিহিত করছেন। আর আগুন লাগে জলের অন্ধকার ধূসর ফেনায়। অর্থাৎ যে ওই জলের উপর সূর্যের যে শ্যাডোটা পড়লো নদীর জলের উপর বা পুকুরের জলের উপর, অর্থাৎ জলটা তো অন্ধকার পাড়া ছিল, কিন্তু সেখান থেকে যখন নদীর জলেতে সূর্যের আলোটা পড়লো এবং জলটা পুরো চকচকে হয়ে উঠলো এবং জলটা সোনালি আকার ধারণ করলো, সেটাই বলছে কবি। আর জলের ধূসর ফেনা এবং জলটা আরো উজ্জ্বল হয়ে উঠলো। সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। এবার কি হচ্ছে, কবি যেহেতু স্বপ্ন দেখছেন, সেই রকম স্বপ্নের দিনে, অর্থাৎ কবি থাকেন নগর জীবনের কবি, আমি প্রথমেই বলেছি। তো কবি থাকেন হচ্ছে শহরে যখন থাকেন, তো শহরের ওই যে শহরের পরিবেশে আমরা কি দেখেছি, অনেক সময় গাড়ি ঘোড়া, তারপরে কলকারখানার ধোঁয়া ধুলো, এই যে এই দূষণ কবিকে গ্রাস করে নিয়েছে সম্পূর্ণভাবে। কবির নিঃশ্বাসে দূষণ ঘটে গেছে এবং কবি যে নিঃশ্বাসটা নিচ্ছেন সেটা দূষিত নিঃশ্বাস, এবং সেই দূষিত নিঃশ্বাস দুঃস্বপ্নের মতো কবিকে ঘুরে ফিরে আষ্টে পৃষ্ঠে জর্জরিত করে ফেলছে। অনেক অনেক দূরে আছে মেঘমুদির মহুয়ার দেশ, এবং কবির যেখানে আছেন, অর্থাৎ কবির নগর জীবন থেকে আমাদের মহুয়ার দেশ অনেক দূরে আছে। আমরা মহুয়ার দেশ বলতে বুঝি প্রধানত আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মেদিনীপুরের কিছুটা অংশকে আমরা মহুয়ার দেশ হিসাবে বুঝি। কারণ মহুয়া একটা বিশেষ ধরনের গাছ, এবং যে গাছের ফুল থেকে আমরা মদ প্রস্তুত করা হয়, সে গাছের ফুল থেকে, এবং সেই ফুলটাকে অনেক সময় রেঁধেও খাওয়া হয়। আমরা জঙ্গলে অধিবাসীরা সেই ফুল কিন্তু রেঁধেও খায়। সেই মহুয়ার দেশে কবির মন পড়ে আছে। কবি থাকছেন কলকাতায়, কিন্তু কবির মন পড়ে থাকছে আমাদের মহুয়ার দেশে। সমস্ত ক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে আমরা দেখেছি। এবং কলকাতার রাস্তায় দেখেছি, রাস্তার দুপাশে আমাদের দোকানপাট থাকে এবং বিভিন্ন রকমের ব্যবসায়ীরা ব্যবসা করতে থাকে। কিন্তু আমাদের জঙ্গলের রাস্তায় দেখেছি আমরা সবসময় রাস্তার দুদিকে গাছ থাকে। ঠিক সেরকমই বলছে, সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে, বড় বড় গাছেরা সেখানে ছায়া ফেলছে। দেবদারুর দীর্ঘ রহস্য আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। এবং সেখানে কি হচ্ছে, কবি যে দেশে পৌঁছেছেন, তার স্বপ্নের দেশে পৌঁছাচ্ছেন, সেখানে কি দেবদারু দীর্ঘ রহস্য। দেবদারুকে দীর্ঘ রহস্য বলা হচ্ছে কারণ দেবদারু গাছের হাইট আমরা খুব বেশি দেখি এবং সেই গাছটা অন্য গাছের থেকে আলাদা, সেই জন্য সেই গাছটা দীর্ঘ এবং রহস্যময়, সেটা বলছে। আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস, অর্থাৎ সমুদ্র, আমরা জানি যে সমুদ্র গর্জন আছে, সমুদ্রের একটা সাউন্ড আছে। সেই দূরে যদি সমুদ্র দূরেও অবস্থান করে, সেই সমুদ্রের জলোচ্ছ্বাসের যে আওয়াজ, সেটা আমাদের কানে সবসময় ভাসতে থাকে। রাত্রির নির্জনতাকে, নিঃসঙ্গতাকে আলোড়িত করে। অর্থাৎ যে নিঃসঙ্গ রাত্রি কবি কাটাতে চাইছেন বা নির্জন রাত্রি কবি কাটাতে চাইছেন, সেটাকে কবি আলোড়িত করছেন। আমার ক্লান্তির উপরে ছড়ুক মহুয়ার ফুল। এবং কবির যে এই নগর জীবনের ক্লান্তি, কবি ব্যতিব্যস্ত হয়ে গেছেন নগরের দূষণে, নগর জীবনের যে পরিবেশ কবি থাকতে চাইছেন না, তিনি সেখান থেকে বেরিয়ে যেতে চাইছেন। সেই জন্য আমরা ক্লান্ত হয়ে পড়লে কি করি, আমরা ক্লান্ত হয়ে পড়লে সবসময় গাছের নিচেতে আশ্রয় নিই, বিশ্রাম গ্রহণ করি। আমাদের এই গ্রাম বাংলায় দেখেছি অনেক সময় যে যারা ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত চাষিরা মাঠের ধারে কোনো গাছ থাকলে সেই গাছের নিচে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেয়,
তো সেরকম কবি কোনো মহুয়া গাছের তলায় বিশ্রাম নিতে চাইছেন। কবি এই অশান্ত জীবন থেকে পালিয়ে গিয়ে কবি মহুয়া গাছের তলায় নিজেকে বিশ্রাম নিতে চাইছেন, এবং কবির ক্লান্তির উপরে ঝরে পড়ছে কি মহুয়ার ফুল। মহুয়ার ফুল ঝরে পড়ে, আমরা কি জানি, যেমন ভোরবেলায় শিউলি ফুল ঝরে পড়ে বা অন্যান্য গাছের ফুল টুকটাপ টুকটাপ করে ঝরে পড়ে, সেরকম কবি মহুয়া গাছের তলায় থাকতে চাইছেন এবং বিশ্রাম নিতে চাইছেন, এবং তার উপরে ঝরে পড়ছে মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ, এবং ফুল ঝরে পড়ছে, অবভিয়াসলি ফুলের গন্ধ তো ঝরে পড়বেই, এবং কবি সেই গন্ধটাকে গায়ে মাখতে চাইছেন, অনুভব করতে চাইছেন, এবং তার স্মৃতি নিজেকে চলে যেতে চাইছেন। এবার আমরা দ্বিতীয় প্যারায় আসছি। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়ার বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। এবার কবি যখন মহুয়ার দেশে পৌঁছে গেছেন তার নগর জীবন থেকে, কিন্তু সেখানেও কবি শান্তি নাই, সেখানেও কবি অশান্তিতে ভুগছেন। তিনি কি করছেন? তিনি যখন পৌঁছে গেছেন মহুয়ার দেশে, তখন কি দেখছেন? আমরা জানি যে এই যে 4টে জেলার নাম আমরা আমি বললাম, যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মেদিনীপুর, এগুলো কিন্তু মালভূমি, ছোটনাগপুর মালভূমি অঞ্চলের অন্তর্গত। এই ছোটনাগপুর মালভূমিতে আমরা কি দেখেছি, আমরা সবসময় যখন ভূগোল পড়েছি, খনিজ সম্পদ কিন্তু মালভূমি এবং পার্বত্য অঞ্চলে বেশি পাওয়া যায়, তাই এই সমস্ত কয়লা কিন্তু এইসব এলাকাতেই বেশি পাওয়া যায়। তাই সেই জঙ্গলের মাঝে কয়লার খনি হয়ে গেছে এখন, এবং সেই কয়লা খনি থেকে মানুষজন কয়লা উত্তোলন করছেন, এবং তার যে জঙ্গলের যে অ্যাটমসফিয়ার, তার যে পরিবেশ, তার যে নিস্তব্ধতা, সেটা কিন্তু আর নেই, সেটা কিন্তু হারিয়ে গেছে আস্তে আস্তে। কবির সেখানেই আক্ষেপ এবং সেখানেই দুঃখ, যে মহুয়ার দেশে কবি যেতে চেয়েছিলেন, সেই মহুয়ার দেশেতেও কিন্তু আর শান্তি নেই, সেখানেও কিন্তু কয়লা খনির এবং সেখানেও যান্ত্রিকতা প্রবেশ করে গেছে, নগরের মতো শহরের মতো যান্ত্রিকতা কিন্তু সেখানেও প্রবেশ করে গেছে, এবং সেখানকার যে নিস্তব্ধতা ছিল সেটা কিন্তু বিশাল শব্দে রূপান্তরিত হয়ে গেছে, এবং সেখানেও কিন্তু শব্দ ফুটে উঠছে বারবার। আর শিশির ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কঙ্কাল। অর্থাৎ যে ভোর হলো এবং রাত্রিতে কয়লা খনিতে যে সমস্ত শ্রমিকরা কাজ করছিল, সে সমস্ত শ্রমিকদের সারা রাতের যে ক্লান্তি, সেটা কিন্তু তাদের শরীরে ফুটে ওঠে। অর্থাৎ আমরা যদি রাত জাগি, একদিন যদি রাত জাগি, তার ছায়া কিন্তু, তার ছাপ কিন্তু আমাদের শরীরে যেমন পড়ে, সেরকম এই কয়লা খনিতে যে সমস্ত মজুররা কাজ করছিল, তারা যখন সকালবেলায় নাইট ডিউটি সেরে সকালবেলায় যখন ফিরে আসবে, তাদের গায়েতে কিন্তু সেই ধুলো বালি মাখা অবস্থা, এবং তাদের সারা শরীরে ক্লান্তি এবং চোখে ক্লান্তি ফুটে উঠেছে। এটাই হচ্ছে ব্যাপার। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, এবং তাদের যে এই ঘুমহীন দুটো চোখ, সেই চোখেতে কি হানা দিচ্ছে? দুঃস্বপ্ন হানা দিচ্ছে। কিসের দুঃস্বপ্ন? আমরা জানি, সবাই জানি যে কয়লা খনিতে কাজ করার প্রচুর রিস্ক আছে। সেখানে খনি ধসে পড়তে পারে, কিংবা কোনো না কোনো দিন হয়তো খনি বন্ধ হয়ে গেল, তাদের কাজ হারাবার আশঙ্কা থাকে। সেই রকমই তাদের কাজ হারানো কিংবা খনি ধসে পড়ে জীবনের ভয়, যে জীবনকে রিস্ক নিয়ে যে কাজ করা, সেই দুঃস্বপ্ন কিন্তু মাঝে মাঝে সেই কয়লা খনির শ্রমিকদের চোখে ভেসে আসছে, এবং কবির স্বপ্ন এখানে দুঃস্বপ্নে রূপান্তর হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে? কারণ কবি প্রথমে স্বপ্ন দেখেছিলেন, যে মহুয়ার দেশের স্বপ্ন দেখেছিলেন, সেই মহুয়ার দেশে এখন যান্ত্রিকতা প্রবেশ করে গেছে, সেখানেও কিন্তু শান্তি নেই, সেখানেও কিন্তু যন্ত্রের আবিষ্কার ঘটে গেছে, এবং সেখানেও কিন্তু শব্দ, সেখানে নিস্তব্ধতাকে ছাপিয়ে গেছে, জঙ্গলের নিস্তব্ধতাকে ক্ষুণ্ণ করছে, এবং সেখানে কয়লা খনির যে আওয়াজ, সেটা কিন্তু কবিকে এক প্রকার বিরক্ত করছে। এবং কবি যে স্বপ্নটা দেখেছিল, আমরা যদি কোনো কিছু আশা করি, সেটা যদি না পাই, তাহলে যেমন আমাদের মধ্যে একটা বেদনা ফুটে ওঠে, কবির মধ্যেও কিন্তু সেই বেদনাটা ফুটে উঠছে। সেই মহুয়ার দেশে শান্তিটা নষ্ট হয়ে গেছে, কবির মধ্যেও কিন্তু সেটা ফুটে উঠছে। তো আজকের কবিতাটা এখানেই লাইন ধরে শেষ হয়ে গেল। তো পরবর্তী কবিতা আমাদের পরে আসতে চলেছে। আর যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন। যত বেশি লাইক করবেন, তত আমি পড়ানোর উৎসাহ পাবো, এবং নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আপডেট করতে থাকবো। এবং আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আরও বন্ধুদের সাথে চ্যানেলটিকে শেয়ার করে দিন, যাতে আরও তাড়াতাড়ি তাদের কাছে আমার কবিতা, আমার গল্প বা আমার নোটস, আমার সাজেশন পৌঁছে যেতে পারে। তো পঠন পাঠন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন।